গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা আলোচনা করব ইতিহাস প্র্যাকটিস ক্লাস 13 নম্বর ক্লাস নিয়ে। এর আগে 12টা ভিডিও তোমরা দেখেছো নিশ্চয়ই। যারা নিয়মিত ভিডিও দেখো, যারা প্র্যাকটিস ক্লাস নিয়ে আলোচনা আমরা করি, প্রতিদিন সকাল 10টায় আমাদের প্র্যাকটিস ক্লাসটা চলে এবং সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। চলো আজকে শুরু করি, দেরি না করে প্রথম প্রশ্ন দেখে নিই। তার আগে দেখো, আমাদের সম্প্রতি দুখানা ব্যাচ লঞ্চ হয়েছে, লেডি কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপের ব্যাচ। প্রাইস রয়েছে 60% বর্তমানে এখনো পর্যন্ত, এবং যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই এখানে ফোন করে জিজ্ঞাসা করে নেবে। 1 নম্বর প্রশ্ন দেখি, গুপ্ত যুগে পূর্ব উপকূলের একটি গুরুত্বপূর্ণ বন্দর, গুপ্ত যুগে পূর্ব উপকূলে একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি ছিল? সবাই উত্তর করবে। গুপ্ত যুগে পূর্ব উপকূলে একটি বন্দরের নাম কি ছিল? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে ডি, তাম্রলিপ্ত। পূর্ব উপকূলের বন্দর তাম্রলিপ্ত গুপ্ত যুগের একটি গুরুত্বপূর্ণ বন্দর। 2 নম্বর দেখো, সাতবাহনরা কোন জায়গায় রাজত্ব করত? হাম্পি, কলিঙ্গ, অন্ধ অঞ্চল, কোঙ্কণ অঞ্চল। কোন অঞ্চলে রাজত্ব করত সাতবাহনরা? সাতবাহনরা কোন অঞ্চলে রাজত্ব করত? কি হবে? সাতবাহনরা রাজত্ব করত অন্ধ অঞ্চলে। অন্ধ্র অঞ্চলে রাজত্ব করত সাতবাহনরা। তাহলে সাতবাহনদের প্রথম রাজার নাম কি ছিল? কেউ কি বলতে পারবে সাতবাহনরা প্রথম রাজার নাম কি? সিমুক। প্রথম রাজার নাম কি ছিল? সিমুক। এছাড়া প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, যজ্ঞশ্রী সাতকর্ণী গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। নানঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী এবং নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। ঠিক, তাহলে সাতবাহনরা কোন জায়গায় রাজত্ব করত? অন্ধ্র অঞ্চলে। প্রথম রাজা ছিল সিমুক। প্রথম রাজার নাম কি ছিল? সিমুক। 3 নম্বর দেখো, প্রাচীন বৈদিক সাহিত্যে কোন নদীর নাম সব থেকে বেশি উল্লেখ আছে? প্রাচীন বৈদিক সাহিত্যে কোন নদীর নাম সব থেকে বেশি উল্লেখ আছে? উত্তর হবে ডি, সিন্ধু। সিন্ধু নদীর নাম প্রাচীন বৈদিক সাহিত্যে সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে। 4 নম্বর দেখো, বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করে, বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল তখন বিজয়নগরের রাজা কে ছিল? বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন বিজয়নগরের রাজা কে ছিলেন? সদাশিব রায়, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেবরায়, কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হবে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিলেন বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন বিজয়নগরের রাজা ছিলেন। কোন শহরে সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন? কোন শহরে সুভাষচন্দ্র বসু গঠন করেছিলেন ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন? বার্লিনে গঠন করেছিলেন। সুভাষচন্দ্র বসুকে গৃহ বন্দী করে রাখা হয়েছিল এবং 1941 খ্রিস্টাব্দে, কবে? 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি, 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি তিনি কলকাতা ছদ্মবেশে কলকাতা ত্যাগ করেছিলেন। এবং 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই রাসবিহারী বসু খ্রিস্টাব্দের 4 জুলাই রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসুর হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ দায়িত্ব অর্পণ করে দিয়েছিলেন। এবং আজাদ হিন্দ বাহিনীর যে সমস্ত সেনাদল ছিল, যে ব্রিগেড গুলো ছিল, সেগুলো একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটা দেখে নেবে। 6 নম্বর দেখো, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব
নেতাজির হাতে অর্পণ করেছিলেন কে? আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেছিলেন কে? উত্তর বলো সবাই। উত্তর কি হবে? রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেছিলেন। 7 নম্বর দেখো, মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সঙ্গীত প্রিয়তা প্রকাশ পেয়েছে? মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সঙ্গীত প্রিয়তা প্রকাশ পেয়েছে? উত্তর কি হবে? মুদ্রাতে কোন প্রাচীন রাজাদের সঙ্গীত প্রিয়তা প্রকাশ পেয়েছে? গুপ্ত। গুপ্ত রাজাদের সঙ্গীত প্রিয়তা মুদ্রাতে বিনা বাদনরত মুদ্রার প্রতিকৃতি পাওয়া যায় সমুদ্রগুপ্তের। গুপ্ত বংশের প্রথম রাজার নাম ছিল কি? শ্রীগুপ্ত। তাহলে গুপ্ত রাজাদের প্রথম রাজা ছিল শ্রীগুপ্ত। গুপ্ত বংশ প্রতিষ্ঠা করে, কিন্তু গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত স্থাপত্যা বা স্থাপক প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রকৃত স্থাপক। তাহলে শ্রীগুপ্ত ছিল গুপ্ত বংশের প্রথম রাজা এবং প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন প্রকৃত স্থাপক। 8 নম্বর দেখো, শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিল? শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিল? উত্তর করো। উত্তর কি হবে? বাংলার সুবেদার ছিল শাহজাহান পুত্র সুজা। শাহজাহানের সম্রাট শাহজাহান চারখানা পুত্র ছিল, সেই পুত্রের মধ্যে দাক্ষিণাত্যে ঔরঙ্গজেব ছিল। দাক্ষিণাত্যে কে ছিল? ঔরঙ্গজেব। দাক্ষিণাত্যে ছিল ঔরঙ্গজেব এবং গুজরাটে ছিল মুরাদ। পাঞ্জাব, এলাহাবাদ, মুলতানে শাসনকর্তা ছিলেন দারা। তাহলে দাক্ষিণাত্যে ঔরঙ্গজেব, গুজরাটে মুরাদ, পাঞ্জাব এলাহাবাদ, মুলতানে ছিল দারা। তাহলে শাহজাহান পুত্র সুজা কোথাকার সুবেদার ছিল? বাংলার সুবেদার ছিল। 9 নম্বর দেখো, কোন সংবাদপত্রের সাথে জওহরলাল নেহেরু যুক্ত ছিলেন? কোন সংবাদপত্রের সাথে জওহরলাল নেহেরু যুক্ত ছিলেন? উত্তর কি হবে? ন্যাশনাল হেরাল্ড। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সাথে যুক্ত ছিলেন। কেশরী পত্রিকার সাথে যুক্ত ছিলেন তিলক। এটা মনে রাখবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাথে যুক্ত ছিলেন হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।
তাহলে কেশরীর সাথে যুক্ত ছিলেন তিলক, প্যাট্রিয়ট পত্রিকার সাথে যুক্ত ছিলেন হরিশ্চন্দ্র, ইংরেজি পাইওনিয়ার পত্রিকার সাথে যুক্ত ছিলেন স্যার সৈয়দ আহমদ, ন্যাশনাল হেরাল্ডের সাথে যুক্ত ছিলেন জওহরলাল নেহেরু। 10 নম্বর দেখো, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর কি হবে? ভগৎ সিং। ভগৎ সিং নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। পুরন্দরের সন্ধি কবে হয়? 1665, 1674 নাকি কোনটি? 1665 খ্রিস্টাব্দে শিবাজির সাথে জয় সিংহ এবং দিলির খাঁ, মুঘল সেনাপতি জয় সিংহ জয় সিংহ দিলির খাঁর সাথে শিবাজি জয়সিংহ ও দিলির খাঁর সাথে শিবাজির পুরন্দরের সন্ধি স্বাক্ষর হয় 1665 খ্রিস্টাব্দে। শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন। 12 নম্বর দেখো, চৈতন্য চরিত্রামৃত কার রচনা? চৈতন্য চরিত্রামৃত কার রচনা? দেখো, চৈতন্য চরিত্রামৃত রচনা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিত্রামৃত রচনা করেছিলেন। ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হতো? ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হতো? ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ দাদাভাই নওরোজিকে বলা হতো। সনাতনপন্থী সংস্কারক নিশ্চয়ই পারবে। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হতো? উত্তর কি হবে? সনাতনপন্থী সংস্কারক বিদ্যাসাগরকে বলা হয়। 15 নম্বর দেখো, লৌহগড় নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন কোন শিখ গুরু? লৌহগড় নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন কোন শিখ গুরু? উত্তর কি হবে? গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ লৌহগড় নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন। গুরু অর্জুন এবং তেগ বাহাদুর দুজনাই হত্যা হয়েছিলেন কোন মুঘল রাজের হাতে? কেউ কি পারবে?
গুরু অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। গুরু তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব প্লাস ঔরঙ্গজেব আরেকজন গুরুকে হত্যা করেছিলেন হররায়। নাম কি? হররায়। গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব এবং হররায়কে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। অর্জুনকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর এবং লোহগড় নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেছিলেন গুরু হরগোবিন্দ। 16 নম্বর দেখো, তার আগে দেখো আমাদের এসএসসি জিডি ফাউন্ডেশন এবং ডব্লিউবিপি কেপি ফাউন্ডেশন উদ্যম ব্যাচ পিএসসি এক্সাম প্র্যাকটিস ব্যাচ রয়েছে। সুবিধা অনুযায়ী ক্লাসগুলো নেবে এবং আমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অ্যাপ সংক্রান্ত এবং অ্যাডমিশন সংক্রান্ত অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করে নেবে। কাকে দেশবাসী লোকহিতবাদী বলে আখ্যায়িত করেছিলেন? কাকে দেশবাসী লোকহিতবাদী বলে আখ্যায়িত করেছিলেন? উত্তর কি হবে? গোপাল হরি দেশমুখ আর লোকহিতবাদী বলে আখ্যায়িত করেছিলেন, কারণ তিনি শিক্ষা এবং সমাজ সংস্কারের দিক থেকে অগ্রগণ্য ছিলেন। শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের জন্য দেশবাসী গোপাল হরি দেশমুখকে লোকহিতবাদী বলে আখ্যায়িত করেছেন। 17 নম্বর দেখো, বুদ্ধ ভগৎ তুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিল? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা নাকি মহাবিদ্রোহ? কোন বিদ্রোহের নেতা ছিল বুদ্ধ ভগৎ ও সুই মুন্ডা? কোল বিদ্রোহের নেতা ছিল বুদ্ধ ভগৎ এবং সুই মুন্ডা। এরা ছোটনাগপুরের আদিবাসী ছিল। ছোটনাগপুরের আদিবাসী। ছোটনাগপুরের আদিবাসী এরা ছিল এবং এরা দুবার বিদ্রোহ করেছিল। 1800 দুবার বিদ্রোহ হয়। 1820, 21-এ একবার এবং 1831-এ একবার। দুবার কিন্তু এরা বিদ্রোহ করেছিল। ছোটনাগপুরের আদিবাসী ছিল মহাজন ইংরেজদের বিরুদ্ধে, তারা বিদ্রোহে নেমেছিল এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছিল 1820, 21 এবং 1831-এ। 18 নম্বর দেখো, নিম্নলিখিত কে 40 চক্রের ধ্বংস সাধন করেছিলেন? 40 চক্রের ধ্বংস সাধন কে করেছিলেন? কে? বলবন। গিয়াসুদ্দিন বলবন 40 চক্রের ধ্বংস সাধন করেছিলেন। প্রকৃত নাম কি? বলবনের প্রকৃত নাম ছিল উলুগ খাঁ। উলুগ খাঁ এই 40 চক্রের ধ্বংস তিনি করেছিলেন। অথচ ইলতুৎমিশের সময় যে 40 চক্র প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রধান ছিলেন ইনি, বলবন। কিন্তু নিজেই ক্ষমতা এসে সেই 40 চক্রকে পুরো ধ্বংস সাধন করেছিলেন, কারণ বুঝেছিলেন এই 40 চক্রেরাই মাথা, যারা তারাই হচ্ছে প্রকৃত সিংহাসনের শত্রু। এই কারণে বলবন নিজে ক্ষমতায় এসে বা সিংহাসনে বসে 40 চক্রে ধ্বংস সাধন করেছিলেন। 19 নম্বর দেখো, ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামে ইংল্যান্ডে মাসিক পত্রিকা প্রকাশ করতেন কে? ইন্ডিয়ান সোসিওলজিস্ট নামে ইংল্যান্ডে মাসিক পত্রিকা প্রকাশ করতেন
উত্তর কি হবে? শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান সোশিওলজিস্ট নামে ইংল্যান্ডে মাসিক পত্রিকা প্রকাশ করতেন। স্বামী দয়ানন্দের আদি নাম কি ছিল? স্বামী দয়ানন্দের আদি নাম কি ছিল? উত্তর কি হবে? শঙ্কর। বীরজানন্দ এই স্বামী দয়ানন্দের গুরু ছিলেন। 21 নম্বর দেখো, আইহোল প্রশস্তি কার রচনা? আইহোল প্রশস্তি রচয়িতা কে ছিলেন? আইহোল প্রশস্তি রচনা রবি কীর্তি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। 22 নম্বর দেখো, মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ কোন দিল্লি সুলতানের সমসাময়িক ছিলেন? ইলতুৎমিশের সমসাময়িক ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ, এবং তিনি চেঙ্গিস খাঁ খিবা বা খোয়ারিরাম রাজ্য আক্রমণ করে তার অধিপতি যে জালালউদ্দিন মঙ্গবর্ণী তাকে পরাজিত করেছিলেন, এবং তিনি প্রাণ ভয়ে ইলতুৎমিশের কাছে আশ্রয় চেয়েছিল জালালউদ্দিন মঙ্গবরণী, কিন্তু ইলতুৎমিশ বিচক্ষণতার পরিচয় দিয়ে জালালউদ্দিন মঙ্গবরণীকে আশ্রয় দেননি, এবং নবগঠিত যে শাসনভার ইলতুৎমিশ নিয়েছিল তা সমূহ বিপদ থেকে রক্ষা পায়। কারণ কি, ইলতুৎমিশের প্রখর রাজনৈতিক জ্ঞানের যে পরিচয়, বিদগ্ধ জ্ঞানের পরিচয়, এটা থেকে বোঝা যায় যে জালালউদ্দিন মঙ্গবরণীকে আশ্রয় না দেওয়া, কারণ তিনি জানতেন যদি আশ্রয় দেন তাহলে তার অনুসন্ধানে চেঙ্গিস খাঁ কিন্তু ইলতুৎমিশের রাজ্য আক্রমণ করতে পারে। ওই কারণে দিল্লি সুলতানের মধ্যে সমসাময়িক ছিলেন ইলতুৎমিশ। চেঙ্গিস খাঁ সেই সময় কিন্তু খোয়ারিজম বা খিবা রাজ্যের অধিপতি জালালউদ্দিন মঙ্গবরণীকে পরাজিত করেছিলেন। তুগলক বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? তুগলক বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? তুগলক বংশের শেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ, এবং প্রথম রাজা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। প্রথম রাজা ছিলেন কে? প্রথম শাসক এবং শেষ শাসক। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে গিয়াসউদ্দিন তুগলক প্রথম শাসক এবং নাসিরউদ্দিন মাহমুদ শেষ শাসক। এই সময় কিন্তু তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। সমরখন্দের অধিপতি তৈমুরলং ভারত আক্রমণ করেছিল। তৈমুরলং এর ভারত আক্রমণ নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে। 24 নম্বর দেখো, পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা কে চালু করেছিলেন? পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর কি হবে? শেরশাহ। শেরশাহ চালু করেছিলেন পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা। 25 নম্বর দেখো, কোন জৈন জ্ঞানী আকবর দ্বারা সম্মানিত হয়েছিলেন? কোন জৈন জ্ঞানী আকবর দ্বারা সম্মানিত হয়েছিলেন?
উত্তর কি হবে? হরিবিজয়। হরিবিজয় জৈন জ্ঞানী আকবর দ্বারা সম্মানিত হয়েছিলেন। 26 নম্বর দেখো, কর্মদেবী, সুর সুন্দরী, কাঞ্চি কাবেরী, পদ্মিনী উপাখ্যান প্রভৃতি কাব্যগুলি কার লেখা? উত্তর কি হবে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, সুরসুন্দরী, কাঞ্চি কাবেরী এবং হেমচন্দ্রের ভারত ভিক্ষা, ভারত বিলাপ এবং বিত্র সংহার। বিত্র সংহার। নবীনচন্দ্র সেনের কাব্য ছিল রৈবতক। রৈবতক আর কুরুক্ষেত্র প্রভাস। প্রভাস, এগুলো ছিল কাব্য। তাহলে কর্মদেবী, সুরসুন্দরী, কাঞ্চি কাবেরী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। দি ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? দি ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? দাদাভাই নওরোজি ছিলেন দ্য ভয়েস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর করো, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুর লোদি, প্রথম আফগান বা পাঠান সুলতান। আমি একটা প্রশ্নে নিশ্চয় করিয়েছিলাম। 29 নম্বর দেখো, কোন যুদ্ধের পরে বিজয়নগর সাম্রাজ্য তার পুরনো খ্যাতি হারিয়ে ফেলেছিল? কোন যুদ্ধের পর বিজয়নগর সাম্রাজ্য তার পুরনো খ্যাতি হারিয়ে ফেলেছিল? উত্তর কি হবে? তালিকোটার যুদ্ধে। তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য তার পুরনো খ্যাতি হারিয়ে ফেলেছিল। 30 নম্বর দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কবে? জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে। 92 জন সদস্য নিয়ে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। তাহলে আজকে এ পর্যন্ত। কার কতটা হলো অবশ্যই জানাবে। কার কতটি হলো অবশ্যই জানাবে। সাথে সাথে পরের দিন আবার দেখা হবে নতুন প্রশ্ন নিয়ে।